হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমরা আজকে শুরু করব হাইড্রোস্ট্যাটিক্সের পার্ট 2 যেটা অংশটা আছে। এই অংশটা আমাদের মূলত লাগবে হলো যারা 9-10 পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। 11-12 যারা পরীক্ষা দিচ্ছ তারাও একবার দেখে নিও, তোমাদেরও কাজে লাগতে পারে, তবে চান্সেস খুব কম এই অংশ থেকে 11-12 এর পরীক্ষাতে একটু কোশ্চেন কম আসে। মানে বিভিন্ন অল ইন্ডিয়া বেসিস পরীক্ষাতেও দেখা গেছে এই অংশ থেকে খুব কমই প্রশ্ন আসে। তো দেখো, তো আজকে আমরা মূলত শুরু করবো হাইড্রোস্ট্যাটিক্স। তো হাইড্রোস্ট্যাটিক্স এর একদম শুরুতে দেখি স্পেসিফিক গ্র্যাভিটি আর ডেনসিটি ব্যাপারটা কি। তো এটা দেখার জন্য প্রথমে দেখতে হবে ডেনসিটি। দেখো, তোমাদের নিশ্চয়ই জানা আছে যে ডেনসিটি মানে, তোমরা নিশ্চয়ই জানো যে ডেনসিটি বলতে কি বোঝায়। ডেনসিটি মানে হলো মাস পার ইউনিট ভলিউম। তারপরে ডেনসিটি ইজ মাস ডিভাইডেড বাই ভলিউম। তো এই যে মাস, আমরা যদি এসআই ইউনিটে চলে আসি, তাহলে এসআই ইউনিটে মাস হলো কেজি আর ভলিউমের হলো কি না মিটার কিউব। এটাই যদি আমরা সিজিএস সিস্টেমে চলে আসি তাহলে এটা হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো এটা হলো আমার ডেনসিটির সিজিএস অ্যান্ড এসআই ইউনিট। এখান থেকে আমরা চাইলে ডাইমেনশনটাও বলতে পারি। তো এর ডাইমেনশন কি হবে? এর ডাইমেনশন হবে মাস বাই ভলিউম, মানে এম বাই এল কিউব। এটা হলো এর ডাইমেনশন। তো এই হলো ডেনসিটি ডেফিনেশন। এবার চলে আসো স্পেসিফিক গ্র্যাভিটি। এই স্পেসিফিক গ্র্যাভিটি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? স্পেসিফিক গ্র্যাভিটি বলতে বোঝায়, একদম সহজভাবে বললে, যে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটারের যে ডেনসিটি এর সাথে অন্য কোনো অবজেক্টের ডেনসিটি তার রেশিও। অর্থাৎ মনে করো মার্কিউরি বা পারদের ডেনসিটি হলো আমরা জানি 13.6 গ্রাম পার সেমি কিউব। এটা যদি ওয়াটারের ক্ষেত্রে দেখি অ্যাট 4 ডিগ্রি সিতে, সেটা হলো 1 গ্রাম পার সেমি কিউব। তাহলে এবার এই দুটোকে রেশিও করে দাও, তাহলে বলা যেতে পারে যে মার্কিউরির যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা হলো 13.6। এর কিন্তু কোনো ইউনিট নেই, তার মানে স্পেসিফিক গ্র্যাভিটির কিন্তু কোনো ইউনিট হয় না। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে স্পেসিফিক গ্র্যাভিটি হলো কোন একটা অবজেক্টের ডেনসিটি ওয়াটারের ডেনসিটির কত টাইমস, সেটাই হলো স্পেসিফিক গ্র্যাভিটি। আর যেমন অ্যাজ অ্যান এক্সাম্পল, মার্কিউরির স্পেসিফিক গ্র্যাভিটি হলো 13.6। তো এখানে একটা জিনিস পরিষ্কার মনে রাখবে, যে কোনো অবজেক্টের স্পেসিফিক গ্র্যাভিটি বলার সময় ওয়াটারের ডেনসিটি যেটা নেওয়া হয় সেটা কিন্তু 4 ডিগ্রি সিতে মেনশন করা মাস্ট। আচ্ছা, আরো একটা ব্যাপার এখানে বলে রাখি, জলের ডেনসিটি আমরা কত জানি? 1 গ্রাম পার সেমি কিউব। এসআইতে কত? এসআইতে এটা হবে 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। অর্থাৎ এই সিজিএস থেকে এসআইতে যদি আমরা ডেনসিটিকে কনভার্ট করি তাহলে প্রায় 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আর স্পেসিফিক গ্র্যাভিটির যে ব্যাপারটা, স্পেসিফিক গ্র্যাভিটিটা দেখো, মার্কিউরির ক্ষেত্রে কত হচ্ছে? 13.6। আবার মার্কিউরির ডেনসিটি সিজিএস এ হলো 13.6। অর্থাৎ যদি কোনো অবজেক্টের স্পেসিফিক গ্র্যাভিটি তোমাদের কাছে থাকে তাহলে মনে রাখবে ওইটাই আসলে অবজেক্টটার ডেনসিটি, বাট ইন সিজিএস ইউনিট। তাহলে ধরো কিরকম, একটা এক্সাম্পল বলি। ধরো এক্স নামের একটা অবজেক্ট, যার ধরো স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে সাপোজ 5 ব্যাস, কারণ এর ইউনিট হয় না। বললো এর এসআই তে ডেনসিটি কত, তাহলে এক্স এর স্পেসিফিক গ্র্যাভিটি হলো 5, তাহলে সিজিএস সিস্টেমের ডেনসিটি কি হবে? 5 গ্রাম পার সেমি কিউব। কারণ স্পেসিফিক গ্র্যাভিটিও যা, সিজিএস সিস্টেমেও ডেনসিটিও সেম। এসআই তে তাহলে ডেনসিটি কত হবে? এসআই তে ডেনসিটি হবে ওই 5 এর সাথে শুধু 1000টা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 5 ইন্টু 1000 কেজি পার মিটার কিউব। আশা করি স্পেসিফিক গ্র্যাভিটি আর ডেনসিটি ব্যাপারটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এটা একটা খুব কমন প্রবলেম, বিভিন্ন এক্সামে আসতে দেখা গেছে। এটার আমরা সলিউশন করব না, ডাইরেক্ট আনসারই মনে রাখবো। বলছে লিকুইড অফ মাস m1 and density ρ1 is mixed with another liquid of mass m2 and density ρ2. If the volume of the mixture does not change, then what will be the density of the mixture? যখন এরকম ডেনসিটি অফ মিক্সচার বের করতে বলবে, তোমরা ডাইরেক্টলি এটাকে এইভাবে ফর্মুলাটাকে মনে রাখবে, m1 ρ1 প্লাস m2 ρ2 ডিভাইডেড বাই m1 প্লাস m2।
এই ফর্মুলা মনে রাখতে হবে। কখনো কখনো এখানে কোনো নিউমেরিক্যালস ভ্যালু দেওয়া থাকতে পারে এবং সেই নিউমেরিক্যালস ভ্যালুর উপর বেস করে অঙ্ক থাকতে পারে, তাহলে সেভাবে প্র্যাকটিস করতে হবে। নেক্সট, আচ্ছা একটা কনসেপ্ট দেখো, হাইড্রোস্ট্যাটিক্স প্যারাডক্স। এই হাইড্রোস্ট্যাটিক্স প্যারাডক্স জানার আগে তোমাদের দুটো তিনটে জিনিস একটু বলে রাখি। একটা ছবি খেয়াল করো, এই যে তিনটে ছবিতে ধরো আমরা তিনটেতে এরকম ওয়াটার দিয়ে ভর্তি করে দিয়েছি এবং তিনটেরই মনে করো হাইট সেম, এইচ এইচ এইচ, তিনটেরই এই সারফেস এরিয়াটা ইকুয়াল, মনে করো এটা এ, এটাও এ, এটাও এ। তোমাদের দেখে কি মনে হচ্ছে এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি অ্যামাউন্ট অফ ওয়াটার কোথায় আছে? এইটাতে আছে, আর বাকি দুটোতে ওয়াটারের অ্যামাউন্টে কোনোটাতে একটু বেশি বা কম যা খুশি হতে পারে। তাহলে আমরা যদি বের করতে চাই যে এর বটমে প্রেসার কত, এই বটমে প্রেসার কত দেখে কি মনে হচ্ছে যে আমার এই যে অংশটা মানে মিডিলেরটা, এটাতে টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার অনেক বেশি বলে মনে হচ্ছে যে এইখানে প্রেসারটা বেশি হওয়ার চান্সেস বেশি হবে আর কি। কিন্তু এইখানে গল্পটা একটু খেয়াল করো, বলছে দ্য থার্স্ট এক্সার্টেড বাই আ লিকুইড অন দ্য বটম অফ এ containing the vessel independent of total quantity of liquid। তাহলে কি বলছে যে কোন পাত্রে আছে সেই পাত্রের যে টোটাল লিকুইড আছে সেই টোটাল লিকুইডের অ্যামাউন্টের উপর কিন্তু ডিপেন্ড করে না যে এই বটমে থার্স্ট কত হবে। তাহলে ডিপেন্ড করে কিসের উপর? ইট ডিপেন্ডস অনলি অন দ্য হাইট অফ দ্য লিকুইড কলাম অ্যান্ড দ্য এরিয়া অফ দ্য বেস। হ্যাঁ, এরিয়ার উপর ডিপেন্ড করে, হাইটের উপরেও ডিপেন্ড করে, কিন্তু টোটাল অ্যামাউন্ট অফ যে লিকুইড ওটার মধ্যে আছে তার উপর কিন্তু এটা ডিপেন্ড করে না। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স প্যারাডক্স। নেক্সট, আচ্ছা এরপর চলে আসবো আমরা হাইড্রোস্ট্যাটিক্স এর যে পরের পার্টটা, যেটাকে বলা হচ্ছে পাস্কালস ল। তো পাস্কালস ল ব্যাপারটা কি দেখো, পাস্কালস ল বলছে যে কোন একটা আবদ্ধ পাত্র আছে, সেই আবদ্ধ পাত্রে আমরা কোনো একটা অংশতে মনে করো একটা পি প্রেসার অ্যাপ্লাই করলাম। তো আমরা যদি এখানে একটা পি প্রেসার অ্যাপ্লাই করি তাহলে এই প্রেসারটা কি হবে? সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়বে, যে এই প্রেসারটা সমস্ত দিকে ইকুয়ালি ছড়িয়ে পড়বে এবং এর যে কোনো পার্টে যদি আমরা ক্যালকুলেট করি যে সেখানে প্রেসার কত হবে, তাহলে যে প্রেসারটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি এই প্রেসার, অ্যাপ্লাইড প্রেসারটা সব দিকে কিন্তু ইকুয়ালি ভাগ হবে এবং এই সারফেসের যে কোনো পয়েন্টে যদি আমরা ক্যালকুলেট করি প্রত্যেকটা পয়েন্টেরই কিন্তু আমরা প্রেসার পি পাবো। এটাকেই বলা হচ্ছে আমাদের পাস্কালস ল। নেক্সট পয়েন্টে চলো। ওকে, এই পাস্কালস ল অ্যাপ্লাই করে আমাদের একটা কনসেপ্ট হয় প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ থার্স্ট। এই প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ থার্স্ট মানে কি দেখো, প্রথমে বলে রাখি এই থার্স্ট মানে কিন্তু বোঝাই হলো ফোর্স, থার্স্ট মানে কিন্তু প্রেসার নয়। তাহলে এই থার্স্ট কিভাবে কি হচ্ছে, ধরো এই যে ছবিটা খেয়াল করতে পারছো, দুটো কন্টেইনার, এর মধ্যে লিকুইড ভর্তি আছে, এটা ইন্টারকানেক্টেড আছে। আমরা কি করলাম, এইখানে একটা পিস্টন রেখে দিলাম, এই পিস্টনটার উপর মনে করো W1 বলে একটা মাস বা ওয়েট চাপালাম, আর এই অংশটার এরিয়া মনে করো A1 বা A, আর এই অংশটার এরিয়া মনে করো B। তাহলে আমরা এই রাইট সাইডে আমাদের যে অংশটা আছে এই পিস্টনে কতটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে? এখানে W1 ফোর্স। তাহলে এই অংশতে প্রেসার কত হবে? W1 ডিভাইডেড বাই A, কারণ প্রেসারের ডেফিনেশন কি ছিল? প্রেসার ইজ দ্য ওয়েট আর ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে এখানে ওয়েট হলো W1 আর এরিয়াটা হলো A, তাহলে W1 বাই A এটাই হলো আমার প্রেসার। অ্যাকর্ডিং টু পাস্কালস ল এই ছোট পিস্টন থেকে আমার যে প্রেসারটা এই বড় পিস্টনে ট্রান্সমিট হলো সেটা তাহলে ভ্যালু সেম হবে, সেই ভ্যালুটা হবে ওই যেটা রাইট সাইডে আমরা পেয়েছি W1 বাই A। এইবার আমরা কি করলাম, বড় পিস্টনটাকে
এবার অন্য আরেকটা ওয়েট দিয়ে ব্যালেন্স করছি। এই বড় পিস্টনের এখানে আমরা কি করলাম, একটা W2 যেটা একটা বেশি ওয়েট, এটা দিয়ে ব্যালেন্স করছি। করলে পরে এই জায়গাটাতে তাহলে প্রেসার কত হবে, বড় পিস্টনের প্রেসার হবে W2/B। তাহলে কি হচ্ছে, পাস্কাল বলেছে ওখান থেকেও যে প্রেসার আসছে এই সাইডেও সেম প্রেসার, দুটো ব্যালেন্স করছে। তাহলে রাইট সাইডে আমার প্রেসার ছিল W1/A, লেফট সাইডে আমার প্রেসার হলো W2/, এইখানকার যদি আমরা এরিয়াটাকে B বলি তাহলে W2/B। তাহলে এই দুটো ইকুয়ালস। এইবার এখান থেকে দেখো আমরা যদি W2 ডিভাইডেড বাই W1 করি তাহলে এটা আসবে B/A। তোমরা দেখেই বুঝতে পারছো বি এরিয়াটা বেশি বড়, তাহলে বি যদি বড় হয় তাহলে পুরোটা গ্রেটার দ্যান 1 হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি W2 গ্রেটার দ্যান W1। অর্থাৎ এখানে আমরা যেটা W1 ফোর্স অ্যাপ্লাই করেছি, আমি যদি এই W2 এর জায়গাতে কোনো কিছু না দিয়ে এখানে কোনো ভারী জিনিস দিই সেটাকে তুলতে চাই, তাহলে যে পরিমাণ বল বা থ্রাস্ট আমরা পাবো সেটার ভ্যালু অবশ্যই W1 এর চেয়ে বেশি হবে। এটাকেই বলা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্ট। এই কনসেপ্ট ব্যবহার করে হাইড্রোলিক প্রেস বানানো হয়। বা এই হাইড্রোলিক প্রেসের অ্যাপ্লিকেশন কোথায় দেখতে পাবে, দেখবে বিভিন্ন জায়গাতে অনেক 4 চাকার গাড়িগুলোকে অনেকটা উপরে তুলে দেওয়া হয়। কিভাবে তুলে দেওয়া হয়, এই কনসেপ্টে একটা ছোট্ট মেশিনের উপর অল্প অল্প করে প্রেসার দেওয়া হয়। সেক্ষেত্রে কি হয়, ওই যে 4 চাকার গাড়িটা থাকে তার উপর বেশি বল প্রযুক্ত হয় বলে ওটা আস্তে আস্তে উপর দিকে উঠতে শুরু করে। নেক্সট টপিকে চলে এসো। আচ্ছা, এই কনসেপ্ট ইউজ করেই আমরা একটা হাইড্রোলিক প্রেসের অ্যাপ্লিকেশন দেখব। দেখো এই হাইড্রোলিক প্রেসের ক্ষেত্রে দেখো এই যে নিচের এই যে ব্লু কালারের পার্ট, এটার মধ্যে আসলে কিছু লিকুইড ভরা আছে, ধরে নিলাম ওয়াটার ভরা আছে, যাতে করে এখানে আমরা একটা আবদ্ধ পাত্রের কনসেপ্ট পেতে পারি। এই আবদ্ধ পাত্রের কনসেপ্টে কি হয় না, এখানে আমাদের পাস্কালস ল অ্যাপ্লাই হবে। এই অংশটাতে যে জায়গাতে আমরা বল প্রয়োগ করছি এইখানটাতে আমরা একটা লিভার লাগিয়ে রেখেছি, যে লিভারের হাতলে আমরা একটা W1 বল প্রয়োগ করব। এইটা হলো আমার লিভারটার ফালক্রাম বা আলম্ব বিন্দু। তাহলে এই জায়গাতে ও কাজ করছে, এখানে আমরা বল প্রয়োগ করছি। তাহলে এই লম্ব থেকে আলম্ব থেকে বল প্রয়োগ বিন্দু পর্যন্ত Y, আলম্ব থেকে কার্যকর মানে ভার বিন্দু পর্যন্ত এই দূরত্বটা হলো আমার X। আমরা যখন এখানে কোনো একটা বল প্রয়োগ করব বা চাপ দেব P1, ওটাই অ্যাকর্ডিং টু পাস্কালস ল ট্রান্সমিট হয়ে চলে আসবে আমার এই বড় পিস্টনটাতে। আর বড় পিস্টনটাতে কি হচ্ছে, F2 বল পেলাম। এখানে F2 মানে আগেরটার সাথে ম্যাচিং করে যেটা W2 ছিল, তাহলে বুঝতেই পারছি যে এখানে আমরা একটু বেশি পরিমাণে বল পাবো। এবার এর ম্যাথামেটিক্যাল পার্টে যেটা আছে সেটা দেখো, এক্ষেত্রে আমরা প্রথমে যান্ত্রিক সুবিধাটা ক্যালকুলেশন করব। যান্ত্রিক সুবিধা মানে আমরা ফাইনালি কতটা ঘাত বা বল পেলাম এবং শুরুতে কতটা বল প্রযুক্ত করলাম। ফাইনাল ঘাত বাই প্রযুক্ত বল, ফাইনাল ঘাত মানে F2, F2 মানে দেখো এই ছবিতে এই যে এখানে F2 বল পেলাম, আর প্রযুক্ত বল কত W1। তাহলে আসলে এখানে দুটো স্টেপে বলের মাল্টিপ্লিকেশন হলো, একটা হলো আমার লিভারে, সেকেন্ডেরটা হলো এই হাইড্রোলিকে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না, আমাদের এই যান্ত্রিক সুবিধার ভ্যালু হবে Y/X ইন্টু β/α। এই Y/X কি, ওয়াইটা হলো এখানে দেখতে পাচ্ছ বলবাহু আর এটা হলো ভারবাহু। বলবাহু সবসময় এই লিভারের ক্ষেত্রে বড় মানে মোর দ্যান 1, আর এই যে Y/X এটা মোর দ্যান 1, β/α এটা হলো এরিয়ার রেশিও, এটাও গ্রেটার দ্যান 1। তাহলে এই দুটো রেশিও যদি গ্রেটার দ্যান 1 হয়, আলটিমেট পুরো যে যান্ত্রিক সুবিধা হবে সেটা গ্রেটার দ্যান 1। তাহলে কি বলছে, যান্ত্রিক সুবিধা 1 অপেক্ষা অনেক বেশি, তবে ঘর্ষণজনিত শক্তি ক্ষয়ের জন্য যান্ত্রিক সুবিধা কিছুটা কম হতে পারে। তাহলে আমরা যেগুলো আইডিয়াল ক্যালকুলেশন করছি, এই আইডিয়াল ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা একটা ভ্যালু পাবো, কিন্তু ঘর্ষণজনিত কি হচ্ছে না কিছু পরিমাণ শক্তি ক্ষয় হওয়ার জন্য আইডিয়াল ভ্যালু যেটা আসবে যান্ত্রিক সুবিধার তার থেকে মান কিছুটা কম পাওয়া যাবে বাস্তবে। নেক্সট দেখো একটা ছোট্ট প্রবলেম আছে ওইটার উপর বেস করে। একটি হাইড্রোলিক প্রেসের বড় ও ছোট পিস্টনের ব্যাস যথাক্রমে 45 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। ছোট পিস্টনে কি পরিমাণ বল প্রয়োগ করলে বড় পিস্টনে 4050 নিউটন ঘাত উৎপন্ন হবে। তাহলে আমাদের কাছে কি ছিল একটা ফর্মুলা, একটু মনে করো, W2 ডিভাইডেড বাই W1 ইকুয়াল টু B/A। W2 মানে বড় পিস্টনের বল, W1 ছোট পিস্টনের বল, এটা বড়টার ক্ষেত্রফল, এটা ছোটটার ক্ষেত্রফল। ওকে, বড়টার ক্ষেত্রফল মানে পাই ইন্টু এর R স্কয়ার, আর মানে রেডিয়াস বা ব্যাসার্ধ,
বড়টার ক্ষেত্রে দেখো ব্যাসার্ধ বলেছে 45 সেন্টিমিটার বাই 2, তাহলে 45/2 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই ছোটটার কত হবে, ছোটটা হলো 5 সেন্টিমিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে 5/2 তার হোল স্কয়ার। পাই পাই কেটে গেল, তাহলে একটা ফাইনালি তুমি পাবে 45 এর স্কয়ার ডিভাইডেড বাই 5 এর স্কয়ার। এটাকে একটু ছোট করে নিই, তাহলে 45 ইন্টু 45 ডিভাইডেড বাই 5 ইন্টু 5, তাহলে এটা কাটলে হয় 9, এটা কাটলেও হয় 9, 9 9 যা 81। ওকে, তাহলে W2/W1 হলো আমার 81। এবার এখানে বলে দিয়েছে কত পরিমাণ বল প্রয়োগ করলে বড় পিস্টনে 4050 নিউটন ঘাত উৎপন্ন হবে। তাহলে W2টা হলো 4050 নিউটন ডিভাইডেড বাই W1 যেটা বের করতে হবে ইকুয়াল টু তাহলে হবে 81। তাহলে এখান থেকে পেলাম আমরা W1 ইকুয়াল টু 4050 ডিভাইডেড বাই 81। এটা ক্যালকুলেট করলে যা আসবে সেটাই হলো আমার অ্যাপ্লাইড ফোর্স, মানে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। আশা করি বোঝানো গেছে। পরের টপিকে চলো। এবার চলে আসো আর্কিমিডিসের নীতি। আচ্ছা, আর্কিমিডিসের নীতি শুরুতে বলে রাখি, স্টেটমেন্ট খুব অর্থে সেই অর্থে মুখস্থ করার দরকার নেই, কিন্তু প্রত্যেকটা ধাপ মনে রাখতে হবে। আর্কিমিডিসের নীতির প্রথম যেটা মনে রাখতে হবে বয়েন্সি বা বয়েন্ট ফোর্স, অথবা যেটাকে আমরা বলি প্লবতা বল বা প্লবক বল। এই প্লবতার ক্ষেত্রে একটা খুব কনফিউজিং প্রশ্ন হতে পারে যে প্লবতার একক কি। মনে রাখবে প্লবতা কিন্তু এক ধরনের বল, এ কিন্তু চাপ নয়। তাহলে প্লবতা যেহেতু একটা বল, তাই বল বা ফোর্সের যা যা একক বা মাত্রা হবে প্লবতারও একক বা মাত্রা সেই সেম হবে। ভাবো একটা কোনো অবজেক্ট, সেটা থার্মোকল হতে পারে বা যে কোনো অবজেক্ট হতে পারে, আমরা যদি ওটাকে জলের মধ্যে ডুবিয়ে ছেড়ে দিই, দিলে কি হয় দেখবো ওটা উপরের দিকে উঠে আসে। এই যে একটা আপওয়ার্ড ফোর্স, কোনো অবজেক্টকে যদি জলের মধ্যে ডোবাই, এবার জলটা এক্সাম্পল বললাম, এটা তুমি যে কোনো মিডিয়ামের মধ্যে নিতে পারো। যে কোনো মিডিয়ামের মধ্যে যদি কোনো একটা অবজেক্টকে আমরা ইমার্জ করি, সাবমার্জ বা ফুললি ইমার্জ যা খুশি করি, সেক্ষেত্রে কি একটা আপওয়ার্ড ফোর্স কাজ করে। এই আপওয়ার্ড ফোর্সটাকেই বলা হচ্ছে প্লবতা। প্লবতা কিভাবে ক্যালকুলেট করা হয়? প্লবতা ক্যালকুলেট করার জন্য প্রসেস যেটা, সেটা হলো প্রথমে একটা একদম ধরো জল ভর্তি পাত্র নেবো, তার মধ্যে এই অবজেক্টটাকে ঢেলে দেবো বা ফেলে দেবো বা মার্জ করব। করলে কি হবে, কিছুটা ওয়াটার আমরা দেখবো ওখান থেকে উপচে বাইরে বেরিয়ে এলো। এই যতটা ওয়াটার ডিসপ্লেসড হলো বাইরের দিকে, এই অ্যামাউন্ট অফ ডিসপ্লেসড ওয়াটার, মানে অ্যামাউন্ট মানে নট ভলিউম, অ্যাকচুয়ালি দ্য ওয়েট অফ দ্যাট ডিসপ্লেসড ওয়াটার, এটাই হলো আমার প্লবতার ভ্যালু। তাহলে প্লবতা বা বয়েন্ট ফোর্স ইজ অ্যাকচুয়ালি the amount of or weight of displaced liquid. আই থিঙ্ক বোঝাতে পেরেছি। এবার আর্কিমিডিসের কনসেপ্ট কি বলছে। আর্কিমিডিসের যে প্রিন্সিপাল বা নীতিতে বলা হচ্ছে যে একটা অবজেক্টকে আমি কোনো একটা লিকুইডের মধ্যে বা ফ্লুইডের মধ্যে ফুললি অথবা সাবমার্জ যদি করি, ওই লিকুইডটার ওই অবজেক্টের উপর কি হচ্ছে, একটা আপওয়ার্ড ফোর্স কাজ করে, মানে প্লবতা কাজ করে। আর এই প্লবতা যে কাজ করে, প্লবতা তো আপওয়ার্ড। এবার যে কোনো অবজেক্টের ক্ষেত্রে আমরা জানি তার W=mg সবসময় নিচের দিকে কাজ করে। এবার এই যে W=mg যেটা ডাউনওয়ার্ড কাজ করে, তাহলে আমার প্লবক বল বা প্লবতা এই W=mg কে কি করবে, কমাবে না বাড়াবে? নিশ্চয়ই কমিয়ে দেবে। তার মানে প্লবতা আসলে কোনো অবজেক্টের অরিজিনাল যে ওয়েট সেটাকে কমিয়ে দেয়। তাহলে আর্কিমিডিস প্রিন্সিপালকে এবার পুরো যদি একটা ফরম্যাটে নিয়ে আসি, মানে একটা লাইনে নিয়ে আসি, তাহলে বলতে পারি কোনো অবজেক্টকে কোনো একটা ফ্লুইডের মধ্যে ফুললি অথবা পার্শিয়ালি যদি সাবমার্জ বা ইমার্জ করি, তাহলে আমরা দেখতে পাবো অবজেক্টটার ওয়েট লস হয়েছে। এই যে অবজেক্টটার ওয়েট লস হয়েছে, কতটা অ্যামাউন্টের ওয়েট লস হবে না, ওই অবজেক্টটা যে অ্যামাউন্ট অফ লিকুইডকে ডিসপ্লেস করবে তার ওয়েট যতটা, ততটাই ওয়েট লস হবে। এটাই হলো আমার আর্কিমিডিসের প্রিন্সিপাল। যে কোনো অবজেক্ট যখন ভেসে থাকে, এই ভেসে থাকার ক্ষেত্রে অবশ্য ভেসে থাকা, নট অনলি ভেসে থাকা, ভেসে থাকছে অথবা ডুবে যাচ্ছে, এর ক্ষেত্রে কিন্তু মূল কারণ হলো আর্কিমিডিসের প্রিন্সিপাল। আমরা যদি দেখি যে কোনো এক অবজেক্টের ওয়েটটা প্লবতার থেকে অনেক বেশি হচ্ছে বা বেশি হচ্ছে, তাহলে বুঝতে হবে অবশ্যই অবজেক্টটা ওই লিকুইড বা ফ্লুইডের মধ্যে ডুবে যাবে। আর যদি দেখা যায় ওয়েটের থেকে প্লবতা বেশি, তাহলে অবজেক্টটা অবশ্যই ভাসতে থাকবে। এবার এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, কখনোই প্লবতাটা ওয়েটের বেশি হয়ে যায় না। আমার অবজেক্টটা ঠিক ততটাই ডুববে যত, যে মুহূর্তে ওয়েট আর প্লবতা সমান হয়ে যাবে সেই মুহূর্তে ও আর ডুববে না।
ও যদি আরো ডুবে যায়, ও যদি আরো ডুবলে প্লবতা তাহলে আরো বেড়ে যাবে, প্লবতা বাড়লে তো অবজেক্টটা তাহলে উঠতে শুরু করবে। তো অবজেক্ট তো কোনো ফ্লুইডের মধ্যে আমি যদি প্লেস করি তাহলে তো ও তো ওড়ে না কোনো ভারী অবজেক্ট। তাহলে কি হচ্ছে, যে কোনো অবজেক্ট ঠিক ততটা ডুবেই ব্যালেন্স হবে ঠিক যতটা ডোবার পর ওর প্লবতা এবং ওয়েট দুটো একদম এক্স্যাক্টলি ইকুয়াল হচ্ছে। তাহলে যখন এক্স্যাক্টলি ইকুয়াল হচ্ছে প্লবতা আর ওয়েট, তাহলে যে কোনো আমরা ফ্লোটিং অবজেক্ট বা ভাসমান বস্তুর ক্ষেত্রে একটা কনসেপ্ট ক্লিয়ার করে বলতে পারি যে ভাসমান অবজেক্টের ক্ষেত্রে তার যে নেট ওয়েট সেটা অবশ্যই 0 হবে। নেক্সট, আচ্ছা এবার চলে আসো অ্যাটমসফেরিক প্রেসার, টরিসেলি এক্সপেরিমেন্ট, টরিসেলি ভ্যাকুয়াম। আচ্ছা এই ব্যাপারটা বলার আগে একটু লিকুইডের প্রেসার নিয়ে একটু বলে নেওয়া যাক। ধরো এরকম একটা কন্টেইনার আছে, এই কন্টেইনারের মধ্যে কিছু লিকুইড আছে যার ডেনসিটি হলো ডি, এই ডেনসিটি ইকুয়াল টু ডি। এবার এই অবজেক্টের মানে এই যে এটা আছে লিকুইডটা আছে এর ওপর থেকে মনে করো এইচ ডেপথে কোনো একটা এরিয়া আমরা এ নিয়ে নিলাম। তাহলে এই এরিয়াতে টোটাল কতটা ফোর্স কাজ করবে, এই এরিয়াতে ফোর্স কাজ করবে ঠিক এই সোজা মানে এই সিলিন্ডার ওয়াইজ যতটা আমার লিকুইড আছে সেই লিকুইডের সমান ওয়েট এখানে কাজ করবে। তাহলে এখানে ফোর্স ইকুয়াল টু হবে এই লিকুইডের ভলিউম ইন্টু ডেনসিটি। এই লিকুইডের ভলিউম হলো এ ইন্টু এইচ, আর এর ডেনসিটি যদি ডি হয় তাহলে ডি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এটা হলো কি পেলাম, এটা হলো এর মাস পেলাম। এবার মাসের সাথে জি দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে পেলাম এর ওয়েট, আর ওয়েট মানেই ফোর্স। ফোর্সকে যদি টোটাল এরিয়া এ দিয়ে ডিভাইড করি তাহলেই পেয়ে যাব প্রেসার। এ এ কেটে গেল, তাহলে এক্ষেত্রে আমরা ফাইনালি কি পেলাম, ফাইনালি কোনো একটা লিকুইডের মধ্যে প্রেসারের যে ফর্মুলা সেটা পেলাম এইচ ডিজি। তাহলে কোন একটা কন্টেইনারের মধ্যে এইচ গভীরতায় ডি ঘনত্বের যদি লিকুইড থাকে, সেই এইচ গভীরতার কোন একটা পয়েন্টের যে প্রেসার, প্রেসার মানে বুঝতে পারছো ইউনিট এরিয়াতে ফোর্স, সেটার ফর্মুলা কিন্তু অবশ্যই এইচ ডিজি হবে। এবার আমরা যদি অ্যাটমসফিয়ারিক প্রেসারের কন্ডিশন ব্যাপারটাতে আসি, অ্যাটমসফিয়ারিক প্রেসার কি, আমরা জানি আমাদের মাথার উপর অ্যাটমসফিয়ার মানে বাতাস আছে, কতটা মোটামুটি অ্যাভারেজ 10-12 কিলোমিটার পর্যন্ত মোটামুটি ভালো অ্যামাউন্টের এয়ার থাকে, কারণ ট্রোপোস্ফিয়ার 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত আমরা জানি এক্সটেন্ডেড। তাহলে তারপর গিয়ে বাতাসের ডেন্সিটি বেশ কমে গেল, ধরো আমি ধরে নিলাম নেই। তাহলে এই যে 12 কিলোমিটার এয়ার আছে, তাহলে আমরা খাতাতে লিখবো কি অ্যাটমসফিয়ারিক প্রেসার 12 কিলোমিটার এয়ার প্রেসার। এই যে 12 কিলোমিটার এয়ার প্রেসার লেখাটা, এবার এটা তো কোথাও কোথাও 11ও হতে পারে। তো অ্যাটমসফিয়ারিক প্রেসার আমরা জেনারেলি একটা নর্মাল হিসাব করি মানে অ্যাভারেজ হিসাব করি, যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার। কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেসারকে আমরা কিন্তু এয়ারের রেসপেক্টে বলি না, আমরা বলি মার্কিউরির রেসপেক্টে। স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার যেটা হয় সেটার ভ্যালু হলো 76 সেন্টিমিটার মার্কিউরি প্রেসার। তো এই ভ্যালুটা প্রথম টরিসেলি একটা এক্সপেরিমেন্ট দিয়ে ক্যালকুলেশন করেছিলেন। টরিসেলি থেকে টরিসেলির যে এক্সপেরিমেন্টটা হয় সেটা হলো একটা পারদ বাষ্প ভর্তি একটা টিউব থাকে, সেটা নিয়ে এক্সপেরিমেন্ট। এখান থেকে একটা খুব কমন কোশ্চেন আসে, সেই কমন কোশ্চেনটা হলো টরিসেলির ভ্যাকুমে কি থাকে। টরিসেলির ভ্যাকুমে মনে রাখবে যে টরিসেলির ভ্যাকুমে থাকে হলো পারদ বাষ্প। পরের টপিকে চলে এসো। কোন স্থানে জল ব্যারোমিটারের উচ্চতা 10 মিটার হলে গ্লিসারিন ব্যারোমিটারের উচ্চতা কত হবে। তাহলে এই জল ব্যারোমিটারের উচ্চতা মানে এমন একটা ব্যারোমিটার নিয়েছি যেখানে পারদের বদলে জল আছে, তাহলে সেক্ষেত্রে আমার প্রেসার কত হবে, পি ইকুয়াল টু এইচ ডিজি ফর্মুলাতে যদি আসি, তাহলে এইচ হলো 10 মিটার, ডি হলো এখানে জলের ঘনত্ব ধরতে হবে, তাহলে জলের ঘনত্ব কত 10 কিউব, আর জিটা আপাতত জি থাক। আচ্ছা এটা যদি গ্লিসারিনের ক্ষেত্রে হয়, এইচ নেব, গ্লিসারিনের এইচটা বের করতে হবে, এটা এইচ, গ্লিসারিনের ঘনত্ব কত, এইবার কাজে লাগবে আমার সেই একদম শুরুর পেজটা আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি। এখানে বলেছে গ্লিসারিনের আপেক্ষিক গুরুত্ব 1.25, তাহলে এসআই তে এর ঘনত্ব কত হবে, এই 1.25 ইন্টু হাজার, হাজার মানে 10 কিউব ইন্টু জি। এবার দুটো প্রেসার তো বেসিক্যালি ইকুয়াল, তাহলে এই দুটোকে এবার যদি ইকুয়াল করো দেখো জি জি কেটে যাবে, 10 কিউবও কেটে যাবে, তাহলে পড়ে রইলো আমার এইচ ইকুয়াল টু 10/1.25, 100/125, 25 দিয়ে যদি কাটো তাহলে 4/5, এত কি হবে মিটার। অর্থাৎ
1/25, আরেকবার একটু চেক করে নেওয়া যাক। এটা 10 আর এটা 1.25, তাহলে এটা আরেকটা জিরো আসবে, আরেকটা জিরো মানে 125, 45 মানে 8 হবে, 8 মিটার। তাহলে এর আনসার কি হবে? কোন স্থানে জল ব্যারোমিটারের উচ্চতা যদি 10 মিটার হয়, তাহলে গ্লিসারিন ব্যারোমিটারের উচ্চতা হবে 8 মিটার। এবার এইটা যদি গ্লিসারিন না দিয়ে তোমাকে তো বলতো, যদি বলতো মার্কিউরি ব্যারোমিটারের ক্ষেত্রে কত উচ্চতা হবে, তাহলে এই সমস্ত জায়গা থেকে হবে এখানে মার্কিউরির ডেনসিটিটা বসে যাবে, বাকি ক্যালকুলেশন সেম। নেক্সট পেজে চলো। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে নি, এখানে দেখো নোট করা আছে অল পসিবল ইউনিট অফ প্রেসার। প্রেসারের বিভিন্ন ইউনিট থেকে কোশ্চেন দেওয়ার প্রবণতা খুব বেশি। এবার কেমন ধরনের কোশ্চেন হতে পারে? প্রেসারের বিভিন্ন ইউনিট বলতে এটিএম ইউনিট হতে পারে, বার প্রেসারের ইউনিট হতে পারে, মিলিবার প্রেসারের ইউনিট হতে পারে, তাছাড়া পাস্কাল তো তোমরা জানোই, পাস্কাল ইউনিট হতে পারে, ডাইন পার সেমি স্কোয়ার প্রেসারের ইউনিট হতে পারে, টিওআর টর প্রেসারের ইউনিট হতে পারে। এরকম ভাবে প্রেসারের যত রকম ইউনিট আছে এবং তাদের ইন্টার রিলেশন গুলো আছে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। পরের টপিকে চলো। আচ্ছা, তো মেইনলি এই পর্যন্ত হলো আমাদের হাইড্রোস্ট্যাটিক্স এর বিভিন্ন মানে টপিক গুলো, এছাড়া নতুন করে কোনো টপিক নেই। এবার আমরা কি করব না, হাইড্রোস্ট্যাটিক্স এর রিলেটেড বেশ কিছু এমসিকিউ আমরা একটা একটা করে এক্সপ্লেন করার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করো। বলছে হোয়াট ইজ দ্য বয়েন্ট ফোর্স অ্যাক্টিং অন এ সাবমার্জড অবজেক্ট। বলছে একটা আমাদের ক্যালকুলেট করতে হবে বয়েন্ট ফোর্স। বয়েন্ট ফোর্স মানে কি বললাম? প্লবতা। কখন? সাবমার্জড অবজেক্টের উপর। একটা সাবমার্জড অবজেক্টের উপর বয়েন্ট ফোর্স কত? অপশনগুলো খেয়াল করো। বলছে ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট, ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড বাই দ্য অবজেক্ট। বয়েন্ট ফোর্স মানে প্লবতা। প্লবতা মানে আমি আগেই বলে দিয়েছি, কোন একটা অবজেক্টের যতটা অংশ ডুবে থাকবে ততটা অংশ যতটা লিকুইডকে কি করবে? ডিসপ্লেস করবে। আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে প্লবতার কনসেপ্ট তো তাই, যে কোন একটা অবজেক্ট যতটা ডুবে থাকবে সেই ডুবে থাকা অংশটা ও ঠিক যতটা কি করবে? লিকুইডকে ডিসপ্লেস করবে। সেই লিকুইডের ওয়েটটাই হলো আমাদের কি না বয়েন্সি বা বয়েন্ট ফোর্স বা প্লবতা। তাহলে এখানে আনসার কি দেওয়া আছে দেখো, বি, ইট ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড বাই দ্য অবজেক্ট। আশা করি বোঝানো গেছে। পরেরটাতে দেখো, এ ব্যারোমিটার মেজার্স। ব্যারোমিটার সাধারণত কি মেজার করে? গেজ প্রেসার, অ্যাবসলিউট প্রেসার, ভ্যাকুয়াম প্রেসার, কোনোটাই নয়। ব্যারোমিটার আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, এটা অ্যাটমসফিয়ারিক প্রেসার ক্যালকুলেট করে। নেক্সট, what is the relation between pressure and depth in a fluid at rest? আচ্ছা, প্রেসার অ্যান্ড ডেপথ এর কি ফর্মুলা হবে? আমরা জানি পি সমান এইচ ডি জি। তাহলে এখানে অপশন গুলো খেয়াল করো। প্রেসার ইনক্রিজেস লিনিয়ারলি উইথ ডেপথ। স্বাভাবিক প্রেসারের সাথে এই ডেপথটা কি হয়? লিনিয়ারলি রিলেটেড। লিনিয়ার মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল। নেক্সট, হোয়াট ইজ দ্য পারপাস অফ আ ম্যানোমিটার? ম্যানোমিটার কি মেজার করে? দেখো, ব্যারোমিটার কোন জায়গায় প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার মাপে। ম্যানোমিটার কিন্তু কোন দুটো প্লেসের মধ্যে অলওয়েজ প্রেসার ডিফারেন্স মাপে। এই যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ম্যানোমিটার? টু মেজার দ্য প্রেসার ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস। নেক্সট, if a body is completely immersed in a liquid, volume of the liquid displaced is কি হবে? এটা তো বয়েন্সির কনসেপ্ট থেকে আসছে। একটা বডি পুরো ইমার্জ করা হচ্ছে একটা লিকুইডে, তাহলে ওই যতটা লিকুইড ডিসপ্লেসড হচ্ছে সেটা সেই লিকুইডের ভলিউমটা কিসের সাথে ইকুয়াল হবে? আনসারটাকে ডাইরেক্ট গেল, ইকুয়াল টু দ্য ভলিউম অফ দ্য বডি। খুব স্বাভাবিক, পুরোটা ডুবে গেছে মানে ওর পুরো ভলিউম, মানে অবজেক্টটা বা বডিটা যতটা ভলিউম ততটা ভলিউমের অবজেক্টটা ওখানে কি হবে? ডিসপ্লেসড হবে। নেক্সট, আর্কিমিডিস প্রিন্সিপাল ক্যান বি ইউজড টু ডিটারমাইন। বলছে আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে আমরা কি কি ক্যালকুলেট করতে পারি? দেখো, দ্য ভলিউম অফ ইররেগুলার সলিড, ওয়েট অফ অ্যান অবজেক্ট, দ্য ডেন্সিটি অফ লিকুইড,
নাকি অল দ্য অ্যাবভ? অবশ্যই অল দ্য অ্যাবভ, কারণ সবগুলো আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে ক্যালকুলেট করতে পারি। নেক্সট, আচ্ছা, তাহলে এই পর্যন্ত হলো আমাদের হাইড্রোস্ট্যাটিক্স এর বেসিক কনসেপ্টের জায়গা, বা শুধু নট অনলি বেসিক কনসেপ্ট, আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে তোমাদের হাইড্রোস্ট্যাটিক্স এর পার্টটা মেইনলি 9-10-এ লাগে, 11-12-এ লাগে না। তো তোমরা এইভাবে আরো প্র্যাকটিস করো বাড়িতে। এর বাইরে আর কিছু হাইড্রোস্ট্যাটিক্স থেকে লাগবে না, 11-12 তো লাগবেই না। 9-10 চাইলে এই টাইপের প্রবলেম গুলোই যথাসম্ভব প্র্যাকটিস করবে। হ্যাঁ, আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে কিছু প্রবলেম হবে, প্রবলেম মানে নিউমেরিক্যালস এর কথা বলছি, সেগুলোকে একটু প্র্যাকটিস করবে। তো হাইড্রোস্ট্যাটিক্স এই পর্যন্তই।